একদম লাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 9-10-এর কোশ্চেন সেগুলো নিয়েই ডিসকাস করছি। আমার টার্গেট হচ্ছে একটু অ্যান্সার কিটা যেন তোমরা পেরে যাও। সলিউশন করার খুব একটা দরকার নেই, কিন্তু মোটামুটি অ্যান্সার কি পেরে গেলেই হয়ে গেল। সব টুকটাক সহজ কোশ্চেনই ছিল, আমি অ্যাট এ গ্লান্স দেখেছি। তো এটা 2023 সালের কোশ্চেন লেখা আছে, কিন্তু 2024-এ এক্সাম হয়েছে। 2024-এর মাদ্রাসা সার্ভিস কমিশনের 9-10-এর কোশ্চেন। প্রথম কোশ্চেনটাকে নিয়ে একটু দেখো। আমি পরপর কতগুলো কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অ্যান্সার যেগুলো ইমিডিয়েট সেগুলো ইমিডিয়েট বলে দিচ্ছি, যেগুলো ইমিডিয়েট নয় সেগুলো বরঞ্চ একটু ডিটেলসে আলোচনা করছি। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলছি? দ্য প্রোডাক্ট অফ এনি থ্রি কনজিকিউটিভ ইন্টিজার ইজ অনলি ডিভিজিবল বাই 6। তিনটে কনজিকিউটিভ ইন্টিজার ডিভিজিবল বাই 6, এটা ঠিক আছে। থ্রি কনজিকিউটিভ ইন্টিজার কত দিয়ে ডিভিজিবল? তুই বলছিস স্যার কি করে এটা হলো? অ্যাকচুয়ালি এন যদি একটা হয়, এটা n+1 যদি হয়, আর এটা n+2 যদি হয়, তিনটে কনজিকিউটিভ মানে পরপর। আমরা জানি দুটো কনজিকিউটিভ ইন্টিজার তাদের প্রোডাক্ট যদি নাও 2 দিয়ে ভাগ যাবে। আমরা জানি তিনটে কনজিকিউটিভ ইন্টিজার তাদের যদি প্রোডাক্ট নাও তাহলে সেটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। দুটো যদি 2 দিয়ে ভাগ যায়, তিনটেও তাহলে 2 দিয়ে ভাগ যাবে। ওকে, কিন্তু যেহেতু জিসিডি অফ 2,3,1, তাহলে আমরা আবার বলতে পারি 2 × 3 এদেরকে ডিভাইড করবে, n × n+1 আর n+2 এদেরকে ডিভাইড করবে, অর্থাৎ 6 ডিভাইড করবে দিস ওয়ান। সো বেস্ট অপশন হচ্ছে 2, 3 বেস্ট অপশন নয়, বেস্ট অপশন হচ্ছে 6। 6 ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আমি বললাম যে ইমিডিয়েট কিছু কোশ্চেন আছে, আমরা কিন্তু মুহূর্তের মধ্যে অ্যান্সার করতে পারছি কিনা সেটাই দেখতে চাইছি। নেক্সট চলে আসো 2 নম্বরটা। এটা খুব সম্ভবত প্যাটার্ন, কত বলবো এটাকে, এটাকে বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে কি প্যাটার্ন বলছে এটাকে? ডি, মানে কোশ্চিন এটা কত ছিল? ডি, তো ডি মনে হয় খুব সম্ভবত, প্রথমে ডি লেখা ছিল না? ডি, ডি ছিল খুব সম্ভবত। তো যাই হোক, নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলছে একটু দেখে নাও। ইফ all the root of the equation fx equals to 0 be real and distinct, then the root of the equation f dash x equals to 0 are only complex number. Real and equal, real and distinct, cannot predict। তার মানে যে আমরা জানি যে মাল্টিপল রুট যদি থাকতো, root of the equation this one be real and distinct, যদি ডিস্টিংক্ট যদি না হতো, ধরে নাও ইকুয়েশনটা যা বলা আছে তাতে এর রুটগুলো যদি ডিস্টিংক্ট না হয়ে ইকুয়াল হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম মাল্টিপল রুট আছে। মাল্টিপল রুট থাকলে এফ ড্যাশ এক্স এর সিঙ্গেল রুট থাকবেই, পরিষ্কার বলা যেত সিঙ্গেল রুট থাকবে। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? যে কোনো, যেহেতু মাল্টিপল রুট নেই, তাহলে বলছি দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের রুট নাকি অনলি কমপ্লেক্স নাম্বার হবে। আমি বলছি না, এটা কোনো মিথ্যে কথা। রিয়েল আর সবসময় ইকুয়াল হবে, আমি বলছি এটাও মিথ্যে কথা। রিয়েল অ্যান্ড ডিস্টিং হবে, সেটাও মিথ্যে কথা। ক্যান নট প্রিডিক্টটাই ঠিক আছে, আমার তো মনে হচ্ছে তাই। ইয়েস আর নো? ঠিক বলছি এটা? ক্যান নট প্রিডিক্ট, ভবিষ্যৎবাণী করা যাবে না, প্রিডিকশন করা যাবে না, কারণ এমন কিছু ইকুয়েশন আছে যার রিয়েল আর ডিস্টিং রুট থাকলে তার ডেরিভেটিভের ইকুয়াল রুট থাকতে পারে। নেক্সট চলে আসো তিনেরটা কি বলছে দেখো। তিনেরটা বলছে এ ইউনিয়ন বি যদি বি হয় ফর এনি সাবসেট বি, তাহলে কি হবে? যে কোনো বি এর জন্য, ফর এনি সাবসেট বি এর জন্য এ ইউনিয়ন বি এর মান বি, তাহলে যে কোনো সাবসেটের জন্য এদের ইউনিয়নটা যদি বি হয়, তাহলে এটা ফাই ছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা, দুটো জিনিস হতে পারে, এ মে বি এমটি সেট মানে ফাই, অথবা এর মান বি। তাহলে এর মান বি হলে চলবে, এর মান বি হলেও বি ইউনিয়ন করে বি আসবে যে কোনো বি এর জন্য। আর এ মে বি এমটি সেট, এটা
এ ইজ অনলি দ্য ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট হবে না, তাহলে অর এ সাবসেট অফ বি, তার মানে এ নাম্বারটাই ঠিক, এটা না, এটা ঠিক, এ ইজ 5, 5 হলে তবে এটা হবে, যেহেতু বিটা যে কোনো বি বলেছে তার জন্য। সো ফার্স্ট অপশনটা ঠিক আছে। নেক্সট চলে আসো, কি বলেছে এই কোশ্চেন, কি বলেছে, ইফ এ, if f a to b, g b to c, b to mapping such that g composed f injective, মানে জাস্ট আ রেজাল্ট, জি কম্পোস্ট এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে কি হবে, জি কম্পোস্ট এফটা ইনজেক্টিভ হলে কি হয়, মনে রাখবে কি করে, মনে রাখার জন্য একটা ছোট্ট এক্সাম্পল নেবে, যে আমার জি কম্পোস্ট এফটা যেন ইনজেক্টিভ হয়, ইনজেক্টিভ হয় এরকম এক্সাম্পল কি আছে, আমি এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার যদি নাও, আর জি এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স যদি নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ইনজেক্টিভ, আর এফটা নট ইনজেক্টিভ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে জি কম্পোস্ট এফ, তার এক্স নিলে কত আসবে, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে জি অফ এক্স স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x কিন্তু ইনজেক্টিভ, তাহলে জি কম্পোস্ট এফ ইনজেক্টিভ যদি হয় তাহলে আমরা বলবো বাঁ দিকেরটা ইনজেক্টিভ হবে, মানে জিটা ইনজেক্টিভ হবে, তাহলে বাঁ দিকেরটা ইনজেক্টিভ হবে, কিন্তু এফ নিড নট বি, এফ ইনজেক্টিভ হয় না, তাহলে বি নাম্বারটা ঠিক। সো দেন এন্ড দেন মাথার মধ্যে যদি কাউন্টার এক্সাম্পলটা আসে তবেই তুমি পারবে, আদারওয়াইজ তোমার কনফিউশন লাগবে, যদিও এটা থিওরম, সেই থিওরমগুলো প্রমাণও করা হয়, তার কাউন্টার এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান। তাহলে এই কাউন্টার এক্সাম্পলটা দিয়ে পরীক্ষার সময় কিন্তু এসছে, ভালো একটা কোশ্চিন, যে কোনো মুহূর্তে এই ধরনের কোশ্চিন আসতে পারে। তাহলে জি যে কোনো একটা ফাংশন, জিটা যেহেতু ইনজেক্টিভ, তাহলে এমন জি ধরলাম যেন ইনজেক্টিভ হয়, আর এমন এফ ধরলাম যেন ইনজেক্টিভ না হয়, কম্পোজিশন করার পর ই টু দি পাওয়ার 2x ওটা আবার ইনজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে এই হলো। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। নেক্সট চলে আসো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয় না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কেন হবে, জি কম্পোস্ট এফ ওর ওর মান তো, আচ্ছা জি কম্পোস্ট এফ কি বলছো, এটা মানে হচ্ছে ও ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, বাহ, সরি সরি সরি, তাহলে ভুল হলো, জি কম্পোস্ট এফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে, তাই তো হচ্ছে, তাহলে এটা ভুল হয়েছে, এটা ই টু দি পাওয়ার এক্স উপরেরটা হবে আর নিচেরটা এক্স স্কোয়ার হবে, তবেই জি কম্পোস্ট এফ এর মান কি আসবে, ভুল বললাম, অ্যান্সারটাই ভুল বলেছি। এটা সমান সমান জি অফ এফ অফ এক্স সমান সমান জি অফ এফ অফ এক্স সমান সমান জি অফ, এইদিকে পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স, তারপরে ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা পুরো অ্যান্সারটাই আমার ভুল হয়ে গেছে, সরি, এটা হবে, এটা হবে এফ ইজ ইনজেক্টিভ বাট জি মে নট বি ইনজেক্টিভ, তাহলে এটা যদি ইনজেক্টিভ হয় এফ ইজ ইনজেক্টিভ বাট জি মে নট বি ইনজেক্টিভ, এটা অ্যান্সার হবে, ঠিক ঠিক, ও ঠিকই ধরেছে। নেক্সট চলে আসো, এ যদি এই ধরনের একটা ম্যাট্রিক্স হয় এন বাই এন ম্যাট্রিক্স, এ আর এস বি দ্য কোফ্যাক্টর অফ স্মল এ আর এস ইন ডিটারমিনেন্ট এ, দেন ডেট এ আই জে কত হবে, ডেট এ আই জে কত, তার মানে আমরা অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্টের কথা বলেছি, তাহলে আমরা একটা রেজাল্ট জানতাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে এ আই জে গুলো কি, এ আই জে গুলো হচ্ছে কোফ্যাক্টর দিয়ে, তাহলে এ আই জে দিয়ে ম্যাট্রিক্সটা আর কিছুই না, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু করে এরকম করে চলবে, তার মানে এটা আসলে অ্যাডজয়েন্ট এ, ওকে। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ, আমরা একটা রেজাল্ট জানতাম, সেই রেজাল্টটা বলছি এ এর সঙ্গে অ্যাডজয়েন্ট এ গুণ করলে আমরা কি পাই, ডিটারমিনেন্ট এ ইন্টু আই এন, এমন পাই, তাহলে বোথ সাইড ডিটারমিনেন্ট নিয়ে নাও, তাহলে ডিটারমিনেন্ট অফ দিস ওয়ান, ডিটারমিনেন্ট অফ দিস ওয়ান, ডিটারমিনেন্ট অফ দিস ওয়ান মানে এটা ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন, একে আমি লিখতে পারি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মানে কি, অ্যাডজয়েন্ট এ মানে দিস ওয়ান, এই ম্যাট্রিক্সটাই অ্যাডজয়েন্ট এ, তাহলে এর মান কত হবে, ডিটারমিনেন্ট অফ এ তার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যদি এটা ভাগ করে দাও
তো ডিটারমিনেন্ট অফ এ তার তো n-1 সেটাই তো স্মল এ আই যে, ওটাই তো ক্যাপিটাল এ বলছো। তাহলে দিস ওয়ান আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। নোটেশনটা এমনভাবে দিয়েছে অনেকে কনফিউজড হয়ে গেছো, কিন্তু নোটেশনটা যদি আমার আগেরটার মতো মানে পরিচিত নোটেশন যদি দিত অ্যাডজয়েন্ট দিয়ে কত হবে সেটা বলো, তাহলে অনেকে পেরে যেতে, এই প্রবলেমটা অনেকে পেরে যেতে। সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই কেসে। 5-এর দাগেরটা হলো, আমি কিন্তু ভুল করেও এই অঙ্কগুলো আগে থেকে দেখিনি, তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ করে মনে হলো যে এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। তো আগে থেকে না দেখে জাস্ট যেন এক্সাম দিচ্ছি, অ্যাট এ গ্লান্স কোশ্চেনগুলো পারা যাচ্ছে কিনা সেটাই দেখার চেষ্টা করছি। এ ইজ এ রিয়েল নন সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তাহলে রিয়েল কিন্তু সিমেট্রিক নয়, নন সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 3, দেন র্যাঙ্ক অফ এ মাইনাস এ ট্রান্সপোজ কত হবে? র্যাঙ্ক অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, সিমেট্রিক ম্যাট্রিক্স হলে 0 হয়ে যেত, কিন্তু নন সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছে। সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কেন 0 হতো? কারণ এ মাইনাস এ ট্রান্সপোজ তো দুটোই সমান, এ আর এ ট্রান্সপোজ সমান, তাহলে মাইনাস করলে 0 আসবে। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর র্যাঙ্কটা 0 আসতো, তাহলে নন সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্কটা কত হবে? যেহেতু নন সিমেট্রিক ম্যাট্রিক্স, যা খুশি পসিবিলিটি হতে পারে, অর্ডার 3, তাহলে অর্ডার 3 যদি হয় তাহলে যে কোনো নন সিমেট্রিক ম্যাট্রিক্স যা খুশি পসিবিলিটি হতে পারে, ধরে নাও 1 2 3, তারপরে ধরো 5 7 8, আমি জাস্ট যে কোনো র্যান্ডামলি বলছি, 2 3 1, তাহলে এর ট্রান্সপোজ কি হয়ে যাবে? ট্রান্সপোজটা হয়ে যাবে 1 2 3 নিচে 5 7 8 2 3 1। এবার এ থেকে এ ট্রান্সপোজ বাদ দিলে, মানে এটা থেকে যদি আমি এটা বাদ দিতাম, তাহলে সেক্ষেত্রে আমার কি আসতো? 1 2 3 5 7 8 2 3 1। নন সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 আসলো ডায়াগোনাল এলিমেন্টটা, ওইদিকে তোমার নন নাল কিছু একটা কোয়ান্টিটি আসবে, মাইনাস যদি করি তাহলে 2 মাইনাস। আচ্ছা, আমরা আবার একটা জিনিস জানি যে এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক হয়। যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ মাইনাস এ ট্রান্সপোজটা কিন্তু স্কিউ সিমেট্রিক হয়। কি করে দেখে নাও, 5 মাইনাস 2 এটা 3 হবে, 2 মাইনাস 3 এটা মাইনাস 3 হবে, 2 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 হবে, 3 মাইনাস 2 মানে এটা 1 হবে, তাহলে 0। তাহলে এটা নন সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এবার একটা মজার জিনিস আছে, সেই মজার জিনিসটা তোমাদেরকে বলে রাখি। তাহলে তুমি জানো আমরা জানি যে নন সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক হয়। এ মাইনাস এ ট্রান্সপোজটা কিন্তু স্কিউ সিমেট্রিক হচ্ছে। এটা কত আসছে? 5, এখানে আসবে -5, এটা 0। এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে? আমি যে 0 হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অড অর্ডার যদি হয় তাহলে 0 হয়, তাহলে র্যাঙ্ক কত হবে? র্যাঙ্কটা কম হবে। কত কম হবে? 2 হবে। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? বুঝতে পারলেন? ওকে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এখন পর্যন্ত যা যা বুঝতে পারছি যে দিস এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সাপোজ ধরো এটা বি, তাহলে বিটা কি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে বি ট্রান্সপোজ কত হবে? মাইনাস বি হবে। বি ট্রান্সপোজ মাইনাস বি হলে ডিটারমিনেন্ট বি কত হবে? বি ট্রান্সপোজ মাইনাস ডিটারমিনেন্ট অফ বি হবে। কিন্তু ডিটারমিনেন্ট অফ বি করলে অর্ডার কত বলেছো তুমি? অর্ডার বলেছো 3, তাহলে নিশ্চয়ই এটা -1⁻³ আসবে। কিন্তু ডিটারমিনেন্ট অফ বি, বি ট্রান্সপোজ আর বি একই জিনিস, তাহলে এটা মাইনাস ডিটারমিনেন্ট অফ বি, তার মানে আলটিমেটলি এদিকে কি চলে আসবে? ডিটারমিনেন্ট অফ 2b দিস ইকুয়ালস টু 0। তাহলে আমরা বুঝলাম যে ডিটারমিনেন্ট অফ বি সেটা সমান 0, অর্থাৎ বি এর র্যাঙ্ক অফ বি 3 হতে পারে না, 3 থেকে ছোট হবে। র্যাঙ্ক অফ বি 3 হতে পারে না, 3 থেকে ছোট হবে। কিন্তু কত হবে সেটা তো ডেফিনেটলি এখান থেকে বলা যাচ্ছে। তুই বলছিস কি করে? আমি যে দুটো তো নন জিরো ম্যাট্রিক্স তো পাচ্ছই, তাহলে যেহেতু দুটো নন জিরো ম্যাট্রিক্স পাচ্ছ, বা তুমি এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে নন জিরো পাচ্ছ, বা এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে নন জিরো পাচ্ছ, বা এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে নন জিরো পাচ্ছ, অ্যাটলিস্ট 2/2 ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে যার ডিটারমিনেন্টটা নন জিরো, তাহলে এর র্যাঙ্ক 2 ছাড়া আর কোনো রাস্তা নেই।
তার ঘোরানো কোশ্চেন, অ্যাট এ গ্লান্স, মুহূর্তের মধ্যে, পরীক্ষার সময় নাও পারা যেতে পারে, তো একটু হালকা চেঞ্জ করে দিয়েছে। আমি এইটুকু তোমাদেরকে ট্রিক দিয়ে বলতে পারতাম, সিমেট্রিক ম্যাট্রিক্স হলে সঙ্গে সঙ্গে বলে দেবো এর র্যাঙ্ক 0, কারণ এ ট্রান্সপোজ আর এ সমান হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু যেহেতু নন সিমেট্রিক ম্যাট্রিক্স, ওই কথাটির মানে হচ্ছে 0 হবে না, এইটুকু বলে দিয়েছে। তাহলে নন সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স দাও না কেন, এ মাইনাস এ ট্রান্সপোজটা সবসময় স্কিউ সিমেট্রিক হয়। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ অড অর্ডার সেটা 0 হয়। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ অড অর্ডার সেটা সবসময় 0 হয়। অড অর্ডার না হলে চাপ ছিল, অড অর্ডার না হলে কিন্তু 0 হবে না। অড অর্ডার না হলে আবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি হয়, পারফেক্ট স্কোয়ার হয় ডিটারমিনেন্টের ভ্যালুটা। তাহলে সেই ক্ষেত্রে আমি কনক্লুশনটা আনতে পারতাম না, কিন্তু এর ক্ষেত্রে আমি কনক্লুশনটা আনতে পারলাম। তাহলে দিস ওয়ান আওয়ার কারেক্ট অ্যান্সার। আমার মনে হয় এটা অনেকে ভুল করেছো, যদি যদি তোমরা এই কনসেপ্টটা না রাখতে পারো তাহলে পারবে না, তাই তো? ঠিক বলছি তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ভুল করেছো এই তো? এখন ভুল ধরা হ্যাঁ পড়লো, স্যার। এখন ভুল ধরা হ্যাঁ পড়লো। সিমেট্রিক, নন সিমেট্রিকটা দেখে নিই। নন, তাহলে সিমেট্রিক ভেবে জিরো করবে। 0 0 হবে না, ওটা সিমেট্রিক না, এটা 0 হবে না, নন সিমেট্রিক। সেই জন্য স্কিউ সিমেট্রিক চলে আসছে, স্কিউ সিমেট্রিক থেকে এটা পাওয়া যাচ্ছে। যাই হোক, ওকে, চলো নেক্সট। কত যে ভুল বেরোবে সেটা একটা ব্যাপার। দ্য ভ্যালু অফ কে, শোনো, দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য সেট এস সমান সমান দিস ওয়ান 1 1 0, আর এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করার সব থেকে ভালো টেকনিক হচ্ছে ডিটারমিনেন্টটা 0 হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে ডিটারমিনেন্ট 0। কেন? ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ, কি করলাম রে বাবা, কে এর জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সরি ইন্ডিপেন্ডেন্ট বলেছে। ইন্ডিপেন্ডেন্ট মানে ডিটারমিনেন্টটা ইন্ডিপেন্ডেন্টও বলেছে। ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, তাহলে অন্তত একটা নন জিরো সলিউশন থাকবে। তার ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে। ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হলে ইউনিক সলিউশন থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো C1 C2 ইউনিক সলিউশন থাকলে সেই সলিউশনটা 0 0 0 ছাড়া আর কেউ নয়। তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। কখন? ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হলে ইন্ডিপেন্ডেন্ট হবে, ইকুয়াল 0 হলে ডিপেন্ডেন্ট হবে। কিন্তু এখানে তো উল্টোটা বলছি মনে হচ্ছে, ঠিক বলছি তো? তাহলে এদের মান কি করে আসবে? চলো আমি চেক করে নিচ্ছি। তাহলে কে এর কোন মানের জন্য এটা হচ্ছে, ডিটারমিনেন্টটা করি। 1 1 0 1 1 0 1 0 কে, ওকে, অ্যান্ড দিস ওয়ান লাস্ট ওয়ান হচ্ছে 0 1 1। তাহলে কে এর কোন মানের জন্য ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হবে? তাহলে ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করি। ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1 ইন্টু মাইনাস কে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস কে, নট ইকুয়াল টু 0 আসতে হবে। তার মানে এখানে মাইনাস কে প্লাস কে, তার মানে কে এর যত মান আছে, কেটা কেটা যা খুশি মানে যে কোনো মানের জন্য ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 থাকছে, তাই তো? উপায় নেই চেক করা ছাড়া, উপায় নেই চেক করা ছাড়া। তার মানে এখানে তোমাকে দেখাতে হবে যে কে এর কোন মানের জন্য নট ইকুয়াল টু 0 আসছে। অর্থাৎ কে যদি 0 পুট করি, কে যদি 0 পুট করি, স্যার একটা বলেছেন ক্যালকুলেশন, হ্যাঁ মানে ক্যালকুলেশন একটা বলেছেন হচ্ছে একটা আসছে না, যে আপনি যেটা বলেছিলেন ওটা আসছে না, তো অন্য কিছু আসছে। বলছো হ্যাঁ স্যার 1 দেখুন। 1 মানে মাইনাস কে মাইনাস 1 1, ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, তাই তো হচ্ছে। তার মানে তাহলে মাইনাস কে আর -1, এবার কি আসছে? -1 এর ক্ষেত্রে শুধু 1, নট ইকুয়াল টু 0। তার মানে কে এর মানটা আসছে মাইনাস কে -1 নট ইকুয়াল টু 0। তার মানে কে এর মানটা -1 নয়। চাপে পড়ে গেলাম। এটা এরকম হবে না তো?
হচ্ছে কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে। বেশ বিশাল চাপে পড়ে গেছি, মানে একদম চাপে পড়ে গেছি। যদি এটা হয় তাহলে এটা ঠিক আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে, তা আমার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে তো তিনটে অপশন ঠিক রে বাবা, ঠান্ডা মাথায় ভাবো। ইন্ডিপেন্ডেন্ট মানে C1 ইন্টু আলফা, C2 ইন্টু আলফা ওয়ান যদি বলো, আলফা টু, C3 ইন্টু আলফা থ্রি, দিস ইকুয়ালস টু থিটা হোল্ডস অনলি হয় C1 জিরো, C2 জিরো, C3 জিরো। C1 জিরো, C2 জিরো, C3 জিরো মানে কি? ইউনিক সলিউশন থাকতে হবে। ইউনিক সলিউশন কখন থাকবে? যখন নট ইকুয়ালস টু জিরো হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে নট ইকুয়ালস টু জিরো, নট ইকুয়ালস টু জিরো দিয়ে তো কন্ডিশন পাওয়া যাচ্ছে না, তাও একটা ভুল কোশ্চেন। কনফিডেন্স পেয়েছো? ভুল কোশ্চেন, সেটা তো কনফিউজ করে দেবে রে বাবা। এর জন্য তো তোমার 10-15 মিনিট টাইম লেগে যাবে। আর টাইম কোথায়? 1.5 ঘন্টা টাইমের মধ্যে নাকি সব নামও লেখো, তারপরে গোল্লাও করো, কত কি করো, করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, ছেলেপেলেগুলো সব চাপে পড়ে যাবে। আমার সঙ্গে একমত সবাই? হুম? হ্যাঁ স্যার, ভুলে গেছি মনে হচ্ছে। তাহলে এটা যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা অ্যান্সার, আদারওয়াইজ এই অঙ্কটা করা যাচ্ছে না। আমি প্রথমেই ভাবছিলাম যে এটা ডিপেন্ডেন্ট থাকা উচিত। আমি একদম ফার্স্ট কেন ভাবলাম, কারণ ডিপেন্ডেন্ট হলে তবেই তো একটা অপশন আসবে, ইন্ডিপেন্ডেন্ট হলে তো অতগুলো অপশন আসবে না। তা আমি একদম প্রথম দিকেই বুঝে গেছিলাম, কিছু করার ছিল না, চেক করে দেখলাম যে হ্যাঁ এটা ভুল অ্যান্সার। এবার অ্যানালাইসিসের অঙ্ক মুহূর্তের মধ্যে হয়ে যাওয়া উচিত, কিচ্ছু ভাবার দরকার নেই। কি বলছে? এ সিকোয়েন্স ডাইভার্জেস টু ইনফিনিটি। কোনো একটা সিকোয়েন্স যদি বাড়তে 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 ইনফিনিটিতে চলে যায়, ডাইভার্জেস টু ইনফিনিটিতে চলে যায়, তাহলে ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে সেই সিকোয়েন্সটা আপার বাউন্ড থাকবে না, তাহলে সেই সিকোয়েন্সটার আনবাউন্ডেড অ্যাবাভ কিন্তু লোয়ার বাউন্ড আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? বাউন্ডেড অ্যাবাভ, আমি কি করে বাউন্ডেড অ্যাবাভ হবে? আনবাউন্ডেড অ্যাবাভ, আনবাউন্ডেড বিলো না, আনবাউন্ডেড বিলো বলা যাবে না, কারণ ডাইভার্জেস টু ইনফিনিটি বলেছে। যদি মাইনাস ইনফিনিটি বলতো তখন আলাদা ব্যাপার, ইনফিনিটি বলেছে মানে প্লাস ইনফিনিটিকেই বোঝানো হচ্ছে। ওকে, প্লাস ইনফিনিটিকেই বোঝানো হচ্ছে, মাইনাস ইনফিনিটি কিন্তু মাইনাস ইনফিনিটি বলতো। তাহলে ডাইভার্জেস টু ইনফিনিটি, তুমি বলছো স্যার প্লাস মাইনাস ইনফিনিটি যদি হতো, প্লাস ও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দুটোই তো হতে পারে, তাহলে ডাইভার্জেস টু বলতাম না, তখন অসিলেটরি বলতাম, কারণ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে দুটো লিমিট আছে, সেক্ষেত্রে ডেফিনিট লিমিট পাবো না, অসিলেটরি বলবো। অনেকে হয়তো এই অপশনটা দেবেন না, এটা ঠিক আছে। আমি কি ঠিক বলছি? ইয়েস অর নো? স্যার আমি এটাই করেছি, কিন্তু আমার একটা জায়গায় ভিডিওটা দেখছিলাম ওই 1 নম্বর অপশনটা করেছে। না, 1 নম্বর অপশনটা হবে না এই কারণে, ইনফিনিটি বলেছে, তুমি বলছো স্যার মাইনাস ইনফিনিটি তো হতে পারতো, তা আমি যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দুটোই হতে পারে না, যদি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করে তাহলে সেই ক্ষেত্রে ওটা বলা উচিত অসিলেটরি সিকোয়েন্স, কারণ অসিলেটরি তো একটা টার্ম আছে। তো এটা সি নাম্বার অপশনটা ঠিক আছে। নেক্সট চলে আসো দিস ওয়ান। আমি বলেছিলাম সিকোয়েন্স অ্যানালাইসিসের প্রবলেম যখনই আসবে তখন ইমিডিয়েটলি আমি বলে দিতে পারবো এর লিমিট কত, 0। কেন 0? কারণ এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মকে কোঅর্ডিনেশন করে আমাকে নিচের দিকে আনতে হবে, নিচের দিকে আনলে এটা প্লাস হবে, প্লাস যখনই করে দেবো উপরে 1 হবে, ওটার লিমিট মানে এটার লিমিট, এটা 0, তাহলে 0 হচ্ছে অ্যান্সার। মুহূর্তের মধ্যে বোঝা যাচ্ছে এটা 0 অ্যান্সার। নেক্সট চলে আসো দিস ওয়ান, বলছে যে এই সিরিজটা কনভার্জেস ইফ দিস ওয়ান, কোন কোন কন্ডিশনে কনভার্জেন্ট হবে? এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মান যদি 1 হয় তাহলে পি সিরিজ কোনোদিনই কনভার্জেন্ট নয়। ডাইভার্জেন্স এক্স এর মান লেস 1 হলে না, এক্স এর মান লেস 1 হলে কনভার্জেন্ট, তাহলে এক্স এর মান গ্রেটার 1 হলে বরঞ্চ ডাইভার্জেন্ট, তাহলে এটাও হবে না। ডাইভার্জেন্স ইফ এক্স গ্রেটার 1, আমি যে হ্যাঁ এটা ঠিক আছে। বোঝা গেছে কি বলছি? ইয়েস আর নো? মুহূর্তের মধ্যে এগুলো অঙ্ক দেখেই চেনা যায়। কেন? কারণ যতই এক্স এর মান বাড়বে, তত টার্মগুলোর সাম ইনফিনিটির দিকে যাবে,
তার মানে এই টার্মগুলো সাম ইনফিনিটি দিকে চলে যাবে যদি এক্স এর মান বাড়ে, 1 থেকে বেশি যদি হয় তবেই ডাইভারজেন্ট হবে। তাহলে ডি নাম্বারটা কারেক্ট অপশন। নেক্সট চলে আসো, আমি বলেছিলাম তোমাদেরকে কিছু কিছু অঙ্ক যেগুলো অ্যানালাইসিসে সেগুলো মুহূর্তের মধ্যে করা যাবে, খুব একটা চাপের কিছু নেই। যেমন রুট এক্স ইন্টু দিস ওয়ান কত হবে, এক্স টেন্স টু জিরো বলা আছে তাহলে এটা জিরো, আর এটা বাউন্ডেড তাহলে এটা জিরো হবে। জিরো ইন্টু বাউন্ডেড জিরো হবে, আর কোনো রাস্তা নেই। ওকে, নেক্সট চলে আসো। এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা কি বলছে, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স যদি হয় তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং অন 0 π/2, স্ট্রিক্টলি ডিক্রিজিং অন এটা, স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং, এইভাবে করে দেওয়া আছে। ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, সব থেকে ভালো টেকনিক হচ্ছে কোনো একটা ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং চেক করার জন্য তার ডেরিভেটিভটা নিয়ে চেক করা, সেটা করলেও হয়ে যায়। তো আমরা যদি এই ফাংশনের ডেরিভেটিভ করতাম রে বাবা, তাহলে ডেরিভেটিভ করলে নিচে পাবো এক্স স্কোয়ার, উপরে পাবো এক্স ইন্টু সাইনের ডেরিভেটিভ মানে কস এক্স মাইনাস মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে এই ফাংশনটা কখন পজিটিভ হবে, কোন টার্মের জন্য পজিটিভ হবে সেটা চেক করতে হবে, কোন টার্মের জন্য পজিটিভ হবে, তার মানে এদের মানগুলো কখন পজিটিভ হবে। তাহলে সেটা ধরো গেটার জিরো কখন হবে, আমি যে গেটার জিরো হতে গেলে এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স গেটার জিরো হতে হবে। তাহলে এক্স মাইনাস বাই এক্স গেটার সাইন এক্স বাই কস এক্স হবে, কথা কথা বললাম। তারপরে এক্স গেটার ট্যান এক্স হতে হবে। তাহলে এক্স গেটার টেন এক্স কখন হচ্ছে, এক্স এর কোন কোন মানের জন্য এটা হচ্ছে সেটা চেক করতে হবে, উল্টোটা হয় সাধারণত আমরা জানি। তাহলে জিরো থেকে এক্স এর মান যদি জিরো নাও, এক্স এর মান যদি জিরো নাও, তাহলে আমার প্রশ্ন হচ্ছে জিরো যখন নিচ্ছ এদিকে জিরো গেটার, ওইদিকে যখন তুমি π/4 নিচ্ছ, ট্যান ফাংশনটা কেমন দেখতে, ট্যান ফাংশনের ক্যারেক্টারাইজেশনটা কেমন, কেউ একজন, 0 পয়েন্টে ট্যান কত হয় সাইন বাই কস, তাহলে জিরো, 0 পয়েন্টে জিরো। ওকে, কিন্তু যখনই আমার আস্তে আস্তে করে বাড়ছে মানে π/3, এটা চেক করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। π/6 ধরো, তারপর π/4, π/4 এ ম্যাক্সিমাম, π/4 এর ভ্যালু কত, π/4 এর ভ্যালু হচ্ছে 1, π/4 এর ভ্যালু 1। ওকে, আর এদিকে π/4 এর মান বেসিক্যালি কত, 22/7, 7 মানে 4/28, তাহলে 1 এর থেকে ছোট, তাহলে 22/28, 1 এর থেকে ছোট, তাহলে 1 এর মান 1 এর থেকে ছোট। আমি যে তাহলে এটা হতে পারে না, এটা হতে পারে না, তাহলে উল্টোটা হবে, দিস ওয়ান, ডি নাম্বার অপশনটা হবে। আমার কথা বোঝা গেছে কি বলছি, আমি কি ঠিক বললাম? কিন্তু স্যার π/4 থেকে π/2 কি ইনক্রিজিং হবে, মানে tan x টা তো আরো বড় হবে। π/4 এর থেকে π/4 আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বলছো, বেড়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ ওহো, মানে অনেক বড় হয়ে যাবে, ইনফিনিটিতে চলে আচ্ছা আচ্ছা, যাবে তার মানে ট্যানটা। তার মানে এটা এটা হবে না, তাহলে এটা হচ্ছে মানে জিরো ডিক্রিজিংটা থেকে হবে। ডিক্রিজিং, ডিক্রিজিং হতে হ্যাঁ থাকবে, এই তো হ্যাঁ বিটা হবে, ডিক্রিজিং হতে থাকবে। কারণ এই ফাংশনটা আসলে এটা হয় না, এই টার্মটা আমরা সবসময় জানি যে ট্যান এক্স লেস এক্স হয়, ট্যান এক্স লেস এক্স যে কোনো মানের জন্য, আর ট্যান এক্স যে লেস এক্স হয় সেটাও চেক করা যায়। ওকে, তাহলে একটা একটা কথা বলি তোমাদেরকে, ভাবো আমরা এই টার্মটা পাওয়ার পর এবার আমরা দেখতে চাইছি অন্যভাবে, আমি ভাবাচ্ছি যে এটা আমি দেখতে চাইছি, এটাকে লিখতে পারি দিস ওয়ান ক্যান রিটেন অ্যাজ, সাপোজ ধরো এটাকে লিখলাম
1/x², আর একটা cos x কমন নাও, তাহলে 1/x² cos x, এদিকে লিখবো x মাইনাস tan x। এবার আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ সেটা চেক করার জন্য আমি এই টার্মটাকে সাপোজ gx বললাম, তাহলে gx সমান সমান কত হবে? x মাইনাস tan x হলো। তারপরে g ড্যাশ x এর মান কত হচ্ছে সেটা চেক করি। g ড্যাশ x এর মান হচ্ছে 1 মাইনাস tan x, তো tan x কে লিখতে পারি sec স্কয়ার x, sec স্কয়ার x কে লিখতে পারি 1 মাইনাস sec স্কয়ার x মানে tan স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। ইয়েস অর নো? তাহলে এই tan স্কয়ার x এর মান যাই হোক না কেন এ সবসময় নেগেটিভ। এটা কি বলছে? তাহলে জিটা ডিক্রিজিং ফাংশন। জি যদি ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে আমরা বলতে পারি যে x এর মান 0 থেকে বড় যদি হতো, তাহলে আমরা ডিক্রিজিং ফাংশন হওয়ার জন্য g অফ x এর মান তাহলে g অফ 0 থেকে ছোট, কিন্তু g অফ 0 এর মান 0, তাহলে g অফ 0 এর মান 0 হলে ফাইনালি কি কনক্লুশন টানা যাচ্ছে রে বাবা? আমরা বলতে পারবো g অফ x মানে কত? x মাইনাস, তাহলে x মাইনাস tan x এদের মানটা লেস 0, তার মানে x এর মানটা লেস tan x। আমি কি উল্টোটা বললাম নাকি? আচ্ছা ঠিক আছে, x এর মানটা লিস্ট tan x। x এর মানটা লেস tan x, তাহলে x এর মান যেই লেস tan x হলো, তার মানে এটা এটা তাহলে কি হলো? x এর মান লেস tan x মানে কি? এই টার্মটা কত হচ্ছে? নেগেটিভ। নেগেটিভ আছে স্যার। ওকে, ঠিক। তাহলে যেহেতু x লেস tan x হচ্ছে, তাহলে এটা নেগেটিভ। এটা যখনই নেগেটিভ হয়ে যাচ্ছে, এই নেগেটিভটা ইন্ডিকেট করছে যে এটা f ড্যাশ এক্সটা নেগেটিভ। f ড্যাশ এক্স নেগেটিভ যে কোনো x এর জন্য, তাহলে মনোটোন ডিক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং। বি নাম্বারটা ঠিক। আমার কথা বোঝা গেছে? প্রমাণটা বুঝতে পেরেছো কি বলছি? ইয়েস অর নো? প্রুফটা বোঝা গেছে? ইয়েস অর নো? এই হচ্ছে প্রমাণ। আচ্ছা, সো ভালো একটা প্রবলেম, কঠিন একটা প্রবলেম, আর যাই বলো, কিন্তু পারা যেত। নেক্সট কি বলেছে? এটা একদম সহজ দিয়েছে। শো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস ওয়ান ইজ, আচ্ছা সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এর সলিউশন বের করতে গেলে সলিউশন বের করতে হবে, সলিউশন যেমন নর্মাল বের করি ওরকম। তাহলে একটা জিনিস বুঝে গেছি যে এর অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে m সমান সমান কত রে বাবা? m হচ্ছে 5, m এর মান 5 হলে c e টু দি পাওয়ার 5x, আর প্রত্যেকটাতে c e টু দি পাওয়ার 5x আছে, তাহলে এখান থেকে ইগনোর করা যাচ্ছে না। নেক্সট চলে আসো, yp এর মান কত? yp মানে জেনারেল সলিউশন yc প্লাস yp এর মান কত? yp এর মান হচ্ছে 1/d মাইনাস 5 আর সাইন x, কিন্তু আমরা জানি যে এটাকে আমার সাইন যেহেতু আছে তাহলে স্কোয়ার করতে হবে, তাহলে d প্লাস 5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, d স্কোয়ার মাইনাস 25 আর সাইন এক্স, তারপরে আমরা d প্লাস 5 পাচ্ছি, এখানে d স্কোয়ারের জায়গায় -1 বসাবো, তাহলে -26 সাইন এক্স, -26 সাইন এক্স মানে প্রথমটা হবে cos x প্লাস 5 ইন্টু সাইন এক্স, -26, তাহলে cos x এটা হলো -5 ইন্টু 26 সাইন এক্স মাইনাস দিস ওয়ান, একটা মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস কিছু থাকবে না, সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ডি অপারেটরের অঙ্ক সহজ কেন? কারণ এখানে অর্ডারটা ফার্স্ট অর্ডার দিয়েছে মানে মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে, 13টা কোশ্চেন কিন্তু আমরা মোটামুটি পেরে গেলাম, যাই বলো। নেক্সট চলে আসো, স্যার বলো। কোশ্চেন ছিল √ওভার sin x লিমিট x টেন্ডস টু 0, ওইটা স্যার আমি তখন ছিলাম না তো ক্লাসে, ওটা স্যার শুনতে পাই, ওটা কি বলেন একটু বলবেন? √ওভার sin x 0 হবে, লিমিট x টেন্ডস টু 0 √ওভার x sin 1/x। 0 হবে, কারণ জি। x টেন্ডস টু 0, এটা 0, আর আর sin 1/x টা বাউন্ডেড ইন্টু 0 হয়, বাউন্ডেড ইন্টু 0 হবে, সেই জন্য 0 হলো। চলে আসো নেক্সট এই কোশ্চেনটা, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন y সমান দিস ওয়ান
এ বি গুলো আরবিটারি কনস্ট্যান্ট ইজ বলে কত হবে? প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বুঝতে পারছি যে এ আছে বি আছে, তাহলে দুটো কনস্ট্যান্ট আছে মানে সেকেন্ড অর্ডার হবে, তাহলে ফার্স্ট অর্ডার অপশনটা অ্যাটলিস্ট বাদ যাবে, এইটুকু বোঝা গেছে। ইয়েস, ফার্স্ট অর্ডার অপশনটা আমার বাদ যাবে, ওটা আমরা পরিষ্কার বুঝতে পারি, এটা বাদ। সেকেন্ডটা হবে, কিন্তু প্রশ্ন ছিল অঙ্কটার মধ্যে একটা জটিলতা আছে, সেটা বলছি। মাইনাস আছে তো, তাহলে দুবার ডেরিভেটিভ করো, ডিওয়াই ডিএক্স, তাহলে একটা কে একবার আসবে, কে ইন্টু এ ই টু দি পাওয়ার কে এক্স মাইনাস বি কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তাহলে এখানে কে আরেকবার আসবে, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু সমান সমান আরেকটা কে আসবে কে স্কোয়ার, আর প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই, তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে? সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, যদি এখানেও মাইনাস থাকতো তাহলে সেই ক্ষেত্রে না মাইনাস কে স্কোয়ার আসতো, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে, তো অনেক কোশ্চেন দিয়েছে রে বাবু। এতগুলো কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে। আচ্ছা, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট অরিজিন ইজ বলে দিস ওয়ান। তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বের করতে বলছে? কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলেছে? সেই সমস্ত সার্কেলগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচেস দ্য এক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন। তার মানে প্রত্যেকটা সার্কেল এক্স এক্সিসকে টাচ করবে অ্যাট দ্য অরিজিন, অরিজিনে এক্স এক্সিসকে টাচ করবে। প্রত্যেকটা সার্কেল অরিজিনে, সমস্ত সার্কেল যেটা এক্স এক্সিসকে টাচ করবে, এক্স এক্সিসকে টাচ করবে মানে দিস ওয়ান। তার মানে ফ্যামিলি অফ সার্কেলগুলো আমার এমন দেখতে, ইয়েস অর নো? সবগুলো এক্স এক্সিসকে টাচ করবে, তাহলে এক্স এক্সিসকে টাচ করতে গেলে সেই সার্কেলগুলো কেমন দেখতে হবে? ওই সার্কেলগুলো আমার দেখতে হবে যে জিরো বি যদি বলো তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার, আর ওইদিকে বি স্কোয়ার। হ্যাঁ না না, ইয়েস অর নো? ক্লিয়ার কি না? ঠিক আছে। তাহলে ফ্যামিলি অফ সার্কেল যারা এক্স এক্সিসকে টাচ করবে তাহলে রেডিয়াসটা বি হবে আর সেন্টারটা জিরো বি হবে, তারপর দিস ওয়ান। তাহলে ইনডাইরেক্টলি বলতে পারো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার। সো এইবারে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার হবে, তাহলে সেকেন্ড অর্ডার যদি থাকে তাহলে ওটা বাদ। তাহলে ফার্স্ট অর্ডার হলে একে বিটা এলিমিনেট করব, বি এলিমিনেট করব কি করে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই সমান সমান বি করো, ডেরিভেটিভ করো, অ্যান্সার। আমার মনে হয় বেস্ট হতো আমরা যদি এমনি ডেরিভেটিভ করতাম আর বিটা বসিয়ে দিতাম, ওটা মনে হয় বেশি ভালো হতো। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স এর রেসপেক্টে তাহলে টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস টু ওয়াই না, এটা ভালো হবে না খুব এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই সমান সমান টু বি। তাহলে এদের ডেরিভেটিভ করলে কি পাবে রে বাবা? এদের ডেরিভেটিভ করলে পাবে ওয়াই স্কোয়ার উপরে ওয়াই, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে আবার ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স, দিস ইকুয়াস টু জিরো। এটা হচ্ছে অ্যান্সার। এবার একটু অ্যান্সারটা মেলানোর চেষ্টা করো, ওয়াইটাকে আউট করে দাও। তাহলে এখানে পাচ্ছ টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান সমান জিরো, মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান সমান জিরো। ইনডাইরেক্টলি আমরা কি পাচ্ছি ওখান থেকে? এই দুটো মাইনাস করো, তাহলে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াস টু জিরো। তাহলে অ্যান্সার কোনটা? টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস আছে তো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু দিস ওয়ান। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কি বলছো বলো আশরাফুল?
বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 হয়ে গেল। চলে আসো আরো কিছু প্রবলেম। আমি তো আশা করছিলাম যে একদম ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট মুহূর্তের মধ্যে হয়ে যাবে, ওরকম প্রবলেম আমি পাচ্ছি না, একটু ভাবতে হচ্ছে। দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস a dice has to be thrown such that probability of no 6 is less than 1/2. Minimum number of times, যার জন্য minimum number of times a dice has to be thrown such that the probability of no 6 is less than 1/2 n. তা আমি কথা কথা বললাম n ট্রায়ালের জন্য এটা করলাম। তাহলে n ট্রায়ালের ক্ষেত্রে নো 6 1/2 থেকে ছোট, তাই তো? তাহলে a0 মানে নো 6, তাহলে প্রবাবিলিটি অফ a0 মানে হচ্ছে নো 6, একবারও 6 পড়বেন না, তার মান কত? তাহলে p মানে 6 পড়বে, সাকসেস হবে, তার প্রবাবিলিটি। তাহলে সাকসেস হবে, ওর প্রবাবিলিটি কত? একটা 6 পড়বে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/6। ওকে, তাহলে নো 6, তাহলে এটা সমান সমান কত হবে? n ট্রায়ালের ক্ষেত্রে এটা হয়ে যাবে nc0 p টু দি পাওয়ার 0 1 মাইনাস p টু দি পাওয়ার n, তার মানে 5 বাই, এগুলো তো সব 1, এটাও 1, এটা হয়ে যাবে 5/6 তার টু দি পাওয়ার n। এবার কি বলছে? নো 6 মানে প্রবাবিলিটি অফ a0, তার মান কত? লেস দেন 1/2, তার লেস 1/2, তার মানে 5/6 তার টু দি পাওয়ার n এর মান 1/2 থেকে ছোট। তাহলে এদের মান 1/2 থেকে ছোট যদি হয়, তাহলে আমার দরকার কি না n এর মান কোন মানের জন্য এটা সম্ভব। তাহলে n এর কোন মানের জন্য এটা 1/2 থেকে সম্ভব। আমি যদি n এর মানটা কোথায় বলছি 1 নিচ্ছি, তাহলে 5/6 1/2 থেকে ছোট নয়, তাহলে n এর মান আমি কত নিতে পারি? 2 যদি নেই 25/36, n এর মান যদি 3 নেই, চারটে যেহেতু আছে সেই চারটের মধ্যে একটা যে কোনো কিছু হবে। তাহলে 3 যদি নেই, 3 নিলে এটা 125, 125, 25কে 5 দিয়ে গুণ 625 না, এটা 3 মানে কি 5 ইন্টু 5 ইন্টু, আচ্ছা ঠিকই তো বলেছিলাম 125/216, 125/216, এটাও হবে না, তাহলে 4 হবে। 4 যদি নেই তাহলে 625, আর নিচে কত 6, 4 বার 36 গুণ 36 কত হয়? 36 গুণ 36 কত হচ্ছে? ক্যালকুলেটরও তো নেই রে বাবা, ক্যালকুলেটর নিয়ে যেতে দিয়েছিল? ওয়ান টু 9 6, এইটা, এই মানটা 1/2 থেকে ছোট। তাহলে যেহেতু অ্যান্সারটা বলে দেওয়া আছে এরকম, তাহলে 4টা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটর কি এলাও ছিল? ছিল কি? কেউ বলছিল না? বলবো না স্যার, ছিল না। তো ক্যালকুলেটর না হলে তুমি করবে কি করে? তবে এই অঙ্কটা কি পেরেছিলে? 16 এর অঙ্কটা পেরেছিলে? মনে তো হয় না। হ্যাঁ স্যার, ওই 1 2 3 হচ্ছে না দেখে তারপরে 4 দাগিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা হোক করে কিছু একটা করলে হবে। নিউটন র্যাপসন মেথড কন্ট্রোলে নেই, পারবো না। সিম্পসন 1/3 কি বলছে কি জানি, এটা পারবো। এটা কি বলছে? সেমি ল্যাটাস রেক্টাম অ্যান্ড ইসেন্ট্রিসিটি অফ দ্য কনিক, দিস ওয়ান। আচ্ছা, কনিকটাকে সাজিয়ে নেব, 4টা কমন নেব, 8 নয়। তাহলে 4 কমন নিলে 8/4 বাই আর সমান 1 মাইনাস 5/4 cos of theta
সেমি ল্যাটেক্সটা মানে এলটাকে বলে সেমি ল্যাটেক্সটাম, সেটা হচ্ছে 8/4, 8/4 মানে 2, তাহলে 2 ইজ দ্য সেমি ল্যাটেক্সটাম। আমি যে ঠিক বলেছো। ইসেন্ট্রিসিটি 5/4, 5/4 ইজ ইসেন্ট্রিসিটি, সো বি ইজ দ্য অ্যান্সার। ওকে, তার মানে আমরা কি জানি, এল বাই আর সমান সমান 1 মাইনাস ই কস থিটা। দিস ইজ আওয়ার পোলার ইকুয়েশন অফ এনি কনিক। ইটাকে বলা আছে ইসেন্ট্রিসিটি, এলটাকে বলা আছে সেমি ল্যাটিস রেক্টাম। সেমি বলেছে, তাহলে সেমি মানে ঠিকই আছে। আর যদি শুধু ল্যাটিস রেক্টাম বলতো তাহলে যা আসলো তাকে 2 দিয়ে গুণ করতে হতো, তো 2 দিয়ে গুণ করার কোনো প্রশ্ন নেই, তাহলে বি নাম্বারটা কারেক্ট অপশন। যেগুলো হচ্ছে সেগুলো পটাপট হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই। The area of parallelogram whose diagonals are this one. Okay, so parallelogram তার এরিয়া বের করো যার ডায়াগোনাল গুলো এটা দেওয়া আছে। তার ডায়াগোনাল গুলো যদি দেওয়া থাকে তাহলে তার এরিয়া বের করতে গেলে a ক্রস b বাই 2, তো ইয়েস অর নো? ডায়াগোনাল যখন Yes, sir. থাকবে তখন বাই 2 হবে। তাহলে বাই 2 যদি Yes. করো, ক্রস প্রোডাক্টটা করে নাও। ক্রস প্রোডাক্ট করলে আসবে আই জে কে, ভেক্টর এরিয়া বলিনি, এটা এরিয়া বলেছে, অ্যান্সারটা ভেক্টর নেই, তাহলে স্কেলার এরিয়া। তাহলে আই জে কে 3 1 -2 1 -3 4। ওকে, কি আসছে এটা ক্রস করলে? তার আগে এটা 1/2, তাহলে 1/2 ইন্টু কত আসছে এখানে, আই ইন্টু 4 -6 minus j into 12 plus 2 plus k into -9 -1, তার মানে মাইনাস আই মাইনাস 2i 14j 10k হলো, 2 দিয়ে আউট করে দাও, তাহলে আই মডুলাসটা আই 7j অ্যান্ড 5k তার মডুলাস, এটা অ্যান্সার। তাহলে রুট আন্ডার অফ 1 প্লাস 49 প্লাস 25 50 75 রুট 75 মানে 5 ইন্টু রুট 3, সো অ্যান্সার হচ্ছে দিস। ক্লিয়ার? একদম বোঝা গেছে? 20টা অঙ্ক হয়ে গেছে রে বাবা, কিন্তু ফেল করে গেলাম তো। 52 মিনিট নিয়ে নিয়েছি, তো ফেল ছাড়া আর কি, পাস আর কি করে করবো? 52 মিনিট ধরে মাত্র 3টে, এই 20টা অঙ্ক, 21টা। দ্য মোমেন্ট অফ ফোর্স, এই ফোর্সের মোমেন্ট বের করবো অ্যাবাউট দ্য পয়েন্ট দিস ওয়ান, অ্যাক্টিং অ্যালং দ্য পয়েন্ট দিস ওয়ান। মোমেন্ট টর্ক, টর্কের ফর্মুলা হচ্ছে আর ক্রস পি, এটা হচ্ছে টর্ক মোমেন্ট বের করার ফর্মুলা, আর ক্রস পি। আর মানে কি? আর মানে যার মোমেন্ট তুমি বের করতে চাইছো। আচ্ছা, দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স, তাহলে পি পেয়ে গেছো। পি কত? পি এর মান হচ্ছে 301। আর অ্যাবাউট দ্য পয়েন্ট বি, অ্যাক্টিং অ্যালং দ্য পয়েন্ট দিস ওয়ান, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে বিটা দূরে আছে, বি পয়েন্টের রেসপেক্টে 1 2 -1, বি পয়েন্টের রেসপেক্টে অ্যাক্টিং অ্যালং দ্য পয়েন্ট, এই পয়েন্ট বরাবর কাজ করছে, এটা আমার দিস ওয়ান, এ হচ্ছে কত 2 -1 3। তাই যদি হয় তাহলে এটা হলো আমার আর, তাহলে আর ভেক্টর মানে কি বি এ, বি এ মানে কি ও এ মাইনাস ও বি, ও এ মাইনাস ও বি মানে কত 2 মাইনাস দিস ওয়ান মানে 1 -1 -2 3 3 + 1 4 বললো। তাহলে আর পেয়ে গেছো, পি পেয়ে গেছো, তাহলে মোমেন্ট কত হবে? মোমেন্ট এম যদি বলো তাহলে তার মান কত হবে? আর ক্রস পি মানে আই জে কে, আর এর জায়গায় মান বসবে 1 -34, আর পি এর জায়গায় বসবে 301, এটা যা হবে সেটা অ্যান্সার। তাহলে এর মোমেন্ট বের করতে গেলে কি করতে হবে? I ইন্টু -3 মাইনাস জে ইন্টু 1 3 4 12 -11 প্লাস কে ইন্টু +9। ওকে, তাহলে -3i
minus 3i plus 11j plus 9k minus 3i plus 11j plus 9k. So C is the correct answer. বুঝতে পেরেছো? মোমেন্ট ফার্স্ট টাইম করছি, শুধু কনসেপ্টটা আছে ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। কোনো কোশ্চিনই দেখিনি আমি, এত কোশ্চিন জানি না যে এই কোশ্চিনগুলো এসছে, কিন্তু এরকম অঙ্ক। তাহলে বুঝতে পারছো একটা জিনিস, সিচুয়েশন বুঝতে পেরেছো? যদি পুরো বইয়ের নলেজ না থাকে তাহলে পারবে না। দেন করার মতো ক্ষমতা থাকতে গেলে তোমার নলেজটা থাকতে হবে, সব কিছু টুকটাক জানতে হবে, তবেই তুমি পারবে। সো 21 হয়ে গেল। 21-এর পরে আর কি আছে দেখে নেই। ইমিডিয়েট কিছু কোশ্চিন পেলে তো খুব ভালো লাগতো, পাচ্ছি না ওরকম কিছু কোশ্চিন। বলছি এভরি এক্সট্রিম পয়েন্ট, এলপিপির অঙ্ক পেরে যাবো আশা করি। এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট of all feasible solution of this system of equation correspond to a basic solution only, basic feasible solution only, basic feasible solution and degenerate solution. এটা every extreme point of a convex set, কোন একটা কনভেক্স সেট যদি নাও, কোন একটা কনভেক্স সেট যদি নাও, কনভেক্স সেট মানে আমি যেন আমার এলপিপিটা আমার এরকম টাইপের দেখতে, ওকে, আর এর রিকোয়ার্ড পোর্শনটা হচ্ছে দিস ওয়ান, মনে করো এর রিকোয়ার্ড পোর্শনটা হচ্ছে দিস ওয়ান। বলছি তাই যদি হয় তাহলে এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, তার আমার সলিউশন যখন বলছি তাহলে নন ফিজিবল সলিউশন হতে পারে না, কারণ তুমি এক্স এর মান গ্রেটার ইকুয়াল টু 0 নিয়েছো, তাহলে সব ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তাহলে নন ফিজিবল সলিউশনের কন্ডিশনই হচ্ছে রিজিয়নকে স্যাটিসফাই করতে হবে আর এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। তা আমরা জানি যে এইগুলো তার সব বেসিক সলিউশনে হয়, মানে এগুলো সব ফিজিবল সলিউশন, কিন্তু তার এক্সট্রিম পয়েন্টগুলো কি হয়, এক্সট্রিম পয়েন্টগুলো বেসিক ফিজিবল সলিউশন। এই প্রান্ত বিন্দুগুলো হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। যদি তুমি বলো স্যার একটা পোর্শন যদি নিচের দিকে থাকতো, আমি যে ওটা রিকোয়ার্ড রিজিয়নের মধ্যে থাকতোই না, তার কারণ হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এভরি এক্সট্রিম পয়েন্ট অফ এ ফিজিবল সলিউশন, সেটা বেসিক সলিউশন অনলি লিখেছে, কথাটির মানে হচ্ছে ফিজিবল। তাহলে কি হবে না? আমি যে হ্যাঁ ফিজিবল হবে, তাহলে এটা বাদ। ফিজিবল সলিউশন অনলি, তাহলে বেসিক কি হবে না? আমি যেটাও তাহলে বাদ। ডিজেনারেট তো এর সঙ্গে মিলছেই না। ডিজেনারেট কথাটির মানে হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন হচ্ছে, কিন্তু কোনো একটা বেসিক ভেরিয়েবল 0 হয়ে গেছে, তাহলে মিলছে না। তা সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনফিডেন্স দিয়ে তো বলে ফেলছি, এবার কি পরিস্থিতি হবে আমি জানি না, কিন্তু বলে দেওয়া যাবে। The sum of coefficient in the expansion, this one is the sum of coefficient in the expansion is, এই এক্সপানশনের কোএফিসিয়েন্ট গুলোর সাম, এই এক্সপানশনের কোএফিসিয়েন্ট গুলোর সাম 1 + 1 to the power 8, 1 + 1 to the power 8, 2 to the power 8, এটা কি এটা আসছে? এটা আসছে কি? মানে কেন এরকম করে আইডিয়া করে বললাম যে 1, এ তো প্রথম টার্মটাই 1, তো 1 কি করে হতে পারে? 2, আমি যে দুটো টার্মের সাম করলেই তো 2, ওটা কি করে হতে পারে? তাহলে এত যখন পার্থক্য আছে তাহলে এটা, তুই বলছিস এটা কি হলো? মাইনাস আছে যে, ওহো মাইনাস আছে ঠিকই তো, তাহলে এটা 1 মাইনাস, হ্যাঁ ঠিক, তার মানে এটা যখন আমি কোএফিসিয়েন্ট গুলো চাইছি তাহলে 1 প্লাস NC0 NC1, এটা কোএফিসিয়েন্ট মানে দিস ওয়ান NC1 ইন্টু 1 to the power 1 আর x³ minus x³ minus 1 to the power 8 minus 1 to the power 7 into x³
টু দি পাওয়ার 1, এটা একটা টার্ম। তারপরে NC2 1 স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 6 এক্স কিউব, এটা 7 এক্স কিউব টু দি পাওয়ার 6। ওকে, স্যার এই শুধুমাত্র এনসি গুলো লিখলেই তো হবে? হ্যাঁ হ্যাঁ, বলছি মানে এক্স গুলো লেখার দরকার নেই, এনসি যে টার্ম গুলো আছে ওগুলো লিখলেই তো হবে? NC1 NC2 এটা হ্যাঁ 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 হ্যাঁ। তো কোইফিশিয়েন্ট যখন Minus, মাইনাসটা তো হবে, মানে একটা প্লাস একটা মাইনাস। হোক, তো একটা প্লাস একটা মাইনাসে কি হবে? তারপর বলি সামটা করতে হবে। তো কি করে এটা হতে পারে? NC2 NC1 তাদের মানগুলো তো আলাদা, তার মানে এটা সমান সমান কি হচ্ছে বলতো? প্রথম টার্মটা হচ্ছে NC0, তারপরের টার্মটা হচ্ছে মাইনাস NC1, তারপরটা হচ্ছে NC2 মাইনাস NC3, এরকম করে করে চলবে। NC লাস্টে যেন 8, ওকে, মাইনাস 1 টু দিস 1। তাহলে এই টার্মগুলো কত হবে রে বাবা? এটা সমান সমান হবে 0 থেকে শুরু লাস্ট পর্যন্ত, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 টু দি পাওয়ার সামথিং, তাহলে এটা 1 মাইনাস 1 টু দি পাওয়ার 8, জিরো অ্যান্সার। তাহলে নান অফ দিসই হবে, এটা হবে না। কনফিউশন আছে কিছু? কে কোনটা করেছো? 216টা 256টা অ্যাট এ গ্লান্স দেখে মনে হচ্ছিল যে হতে পারে, কিন্তু 256 হওয়ার চান্স ছিল যদি প্লাস থাকতো, তাহলে 1 + 1 টু দি পাওয়ার 8 হয়ে যেত, কিন্তু প্লাস যেহেতু নেই তাহলে এটা একটাই হবে। আমার তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, একটু কনফিউজ করে দেওয়ার মতো প্রবলেম, বাট এরকম টাইপেরই কিছু একটা হবে। ওকে, a given force is resolved into component F আর P equally inclined to it, then এটা তো পারা যাবে, ডাইনামিক্সের অঙ্ক তবু পারা যাবে। এটা কি বলছে? given force is resolved into component F and P equally inclined on it, তার মানে কথা বললাম যে একটা ফোর্স, সেই ফোর্সটা একটা ফোর্স, সে কি করেছে, এই বরাবর একটা পি গেছে আর এই বরাবর একটা এফ গেছে, ইকুয়ালি এনক্লাইন্ড মানে এটাও 45 ডিগ্রি, এটাও ধরো 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি নিয়েছি বলে 45 ডিগ্রি বললাম। তাহলে ইকুয়ালি এনক্লাইন্ড যদি করে তাহলে ওই ফোর্সগুলো কেমন দেখতে হবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ফোর্সটা ধরো কথা বললাম যে মনে করো ফোর্সের মানটা হচ্ছে কথা বললাম যে F1, ওকে, তাহলে পি এর মান কত হবে? F1 cos 45 ডিগ্রি লাগা কস, আর ওইদিকে কি হবে? এই এফ এর মান কত হবে? F1 sin 45 ডিগ্রি, বা তুমি cos 45 ডিগ্রিও লিখতে পারো। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে? 45 ডিগ্রি যেহেতু 1/√2 ইকুয়াল যেহেতু আছে সেই কারণে এটা লিখতে পারছো, আদারওয়াইজ লেখা যেত না। ইকুয়ালি থাকলে আমরা এটা লিখতে পারবো, তাহলে সেই যুক্তিতে আমরা কি বলতে পারি? দুটোই সেম হচ্ছে, তাহলে পি এর মান আর এফ এর মান সমান। ওকে, ক্লিয়ার? হ্যাঁ না? এতগুলো অঙ্কের মধ্যে মনে হচ্ছে এই অঙ্কটা শুধু একটু পরিচিত মনে হচ্ছে, তাই তো? দ্য ভ্যালু অফ দিস ওয়ান কত হবে? 1 - x। এই অঙ্কটা তো কোনো সমস্যাই নেই, কারণ 1 এর থেকে বড় যেহেতু, 0 এটা, 1 এটা, 2 এটা, x যদি এরকম জায়গায় থাকে তো x তো 1 এর থেকে বড় হচ্ছে, তাহলে x যখন 1 এর থেকে বড় হচ্ছে, তাহলে 1 - x টা নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস আসবে, 1 to 2 দিয়ে 1 - x dx। ওকে, তাহলে মাইনাস এটা কত হবে? x - x²/2, তার লিমিট 1 থেকে 2, তার মানে মাইনাস 2 - 1 মাইনাস 1/2, 4 - 2² 4 - 1 মাইনাস 1 - 3/2, তার মানে মাইনাস 1/2, তাহলে 1/2 অ্যান্সার। ওকে, সো শুধু মাথায় রাখতে হবে যে 1 - x 1 এর থেকে বড় যেহেতু, তাহলে একবার ব্র্যাকেটটা শুধু মডুলাসটা তুললেই হবে, সো 1/2 অ্যান্সার।
25 প্রবলেমটা 1/2 অ্যান্সার। প্রজেকশনের অঙ্ক, এটা হচ্ছে কলিশন অফ ইলাস্টিক বডিজ, সেখানকার প্রবলেম। এটাও একটা কিসের রে বাবা, ডিস্টেন্সের প্রবলেম হয়ে গেল। স্ট্রেট লাইন, এটা পারা যাবে। এটা কি বলছে, দ্য স্ট্রেট লাইন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, দ্য স্ট্রেট লাইন এটা, আর এটা হচ্ছে 3x - y অ্যান্ড এত ফর্ম এ ট্রায়াঙ্গেল হুইচ ইজ, আচ্ছা কি ট্রায়াঙ্গেল হবে এই স্ট্রেট লাইনগুলো, তাহলে এইগুলো কি ট্রায়াঙ্গেল হবে সেটা চেক করার জন্য আমার মনে হয় স্ট্রেট লাইনটা প্লট করলেই হয়ে যায়, ছবি আঁকলেই অঙ্ক শেষ। x প্লাস ওয়াই ইকুয়ালস টু দিস ওয়ান, তার মানে এই লাইনটা, মানে স্ট্রেট লাইন দিস ওয়ান মানে এক্স প্লাস ওয়াই মানে এটা হলো। তারপরে আরেকটা কি আছে, x/4/3 প্লাস y/4 সমান সমান 1। ওকে, আরেকটা কি আছে, x/4 প্লাস y/4/3 সমান সমান 1। 4/3 মানে 1 পয়েন্ট সামথিং। তো সাপোজ আমি বললাম যে এই টার্মটা আমার 1.4/3 ধরো, তাহলে এই দিকেও আমার একটা 4/3 থাকবে, 4/3 থাকবে। আচ্ছা 4/3, আর ওয়াই এর মানটা কি বলা আছে, ওয়াই এর মানটা 4, তাহলে ওয়াই এর মান 4 মানে 4/3 মানে 1, তাহলে 2, 4 মোটামুটি এই এই জায়গায়। তাহলে এই লাইনটার কথা বলা হচ্ছে, একটা লাইন এটা, আর একটা লাইন আবার উল্টোটা, তাহলে যতটা এখানে দেখতে পাচ্ছ ততটা এইদিকে যাবে, তাহলে এই লাইনটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পেরে গেছি, আর যাই বলো যে এই দুটো লাইন হচ্ছে সমান, এটা সমান হবে কিনা আমি জানি না, তাহলে এরা আইসোসেল, সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হচ্ছে কিন্তু এই বাহুটা সমান হবে এরকম কোনো কথা নয়। তাহলে আইসোসেল, ইকুইলেটারাল মানে সমবাহু, রাইট অ্যাঙ্গেল তো হবে না, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক বলছি? ইয়েস অর নো? কেউ একটু রেসপন্স করো, আমি তো কনফিডেন্স পাচ্ছি না রে বাবা। ছবি এঁকে অঙ্ক করতে হচ্ছে মানে, বুঝতে পারছো? ঠিক বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক। ওকে, নেক্সট চলে আসো, দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন দিস ওয়ান হ্যাজ মোর দেন ওয়ান সলিউশন। মোর দেন ওয়ান সলিউশন যদি বলে তাহলে ডিটারমিনেন্টের মান ইকুয়াল 0 হতে হবে, কারণ ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে ইউনিক সলিউশন থাকবে, আর সেই ইউনিক সলিউশনটা 0 0 0 ছাড়া আর কেউ না। তাহলে মোর দেন ওয়ান সলিউশন বলেছে মানে জাস্ট ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো, শুধু ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলেই গল্প শেষ। তাহলে এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। তাহলে 1 এর রেসপেক্টে ব্রেক করলে আমরা পাবো এখানে 1, এর রেসপেক্টে ব্রেক করলে পাবো a ইন্টু 2 মাইনাস 1 দিস ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু -1 যদি হয় তাহলে মোর দেন ওয়ান সলিউশন থাকবে, তাহলে a ইকুয়ালস টু -1। জাস্ট শর্টকাট ট্রিক। আমার কথা হচ্ছে কনফিডেন্সটা এইভাবে ফিরে পাওয়ার চেষ্টা করবে। যেহেতু হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, এই দিকে যেহেতু 0 আছে, তাহলে সেই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, আর সেটা 0 0 0ই হবে। ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 হলে কামার্স রুল অ্যাপ্লাই করে। কিন্তু যেহেতু এরা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে যদি ডিটারমিনেন্টটা 0 হয়। তো ডিটারমিনেন্ট 0 হয়ে গেছে, ডিটারমিনেন্ট 0 কখন হচ্ছে সেটা চেক করলেই হয়ে যাবে। তাই a ইকুয়ালস টু -1 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট চলে আসো সিঙ্গুলার সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিঙ্গুলার সলিউশন এটা পরিচিত একটা কোশ্চেন, যেহেতু ক্লেয়ার্স ফর্মের গল্পতে আসছে না, আসছে তো ক্লেয়ার্স ফর্মের গল্পে, তাহলে পি ডিসক্রিমিনেন্ট কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন নয় মানে তোমার সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে একে ডেরিভেটিভ করতে হবে। তাহলে dy dx মানে পি, আর ওইদিকে পাবে পি প্লাস, পি পাচ্ছ প্লাস এক্স ডিপি ডিএক্স প্লাস 3p স্কোয়ার ডিপি ডিএক্স। পি ক্যান্সেল,
তাহলে এক্স প্লাস থ্রি পি স্কোয়ার ডিপি ডিএক্স সমান সমান 0, আর এখান থেকে আমরা পি সমান সমান সি পাবো। পি সমান সমান সি ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন, কিন্তু সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে। তাহলে সিঙ্গুলার সলিউশন মানে এক্স এর মান মাইনাস থ্রি পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার যদি আমি মাইনাস এক্স বাই থ্রি দিয়ে পুট করতে পারি সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। কি করে পাবো? আমরা এই টার্মটাকে লিখতে পারি ওয়াই মাইনাস পি এক্স, পি এর জায়গায় মান বসাবো না, পি স্কোয়ারের জায়গায় মান বসাতে হবে। তাহলে এক কাজ করো, এখান থেকে একটা পি কমন নাও, বেস্ট। তাহলে এখান থেকে পি কমন নিলে ওয়াই সমান সমান পি কমন নাও, তাহলে এক্স প্লাস পি স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার করে দাও, ওয়াই স্কোয়ার পি স্কোয়ারের জায়গায় বসবে মাইনাস এক্স বাই থ্রি, আর এখানে এক্স মাইনাস এক্স বাই থ্রি, তারপরে আমরা এখান থেকে পাবো মাইনাস এক্স বাই থ্রি মানে মাইনাস টু এক্স, এক্স বাই থ্রি মানে 9, 3 থেকে 9, আর উপরে হচ্ছে 2x, উপরে হচ্ছে 2x। ওহো, এটাতে স্কোয়ার আছে, সরি। তাহলে যখন এটাকে স্কোয়ার করবো তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার যদি হয়ে যায় তাহলে কি পাচ্ছি এক্স বাই 9, আর এটা পাচ্ছ তুমি 4/4 x স্কোয়ার বাই 9, আর এটা 3। ঠিক ঠিক 9 হচ্ছে, তার মানে এখানে পাচ্ছ মাইনাস 4x³/27। তাহলে অ্যান্সার হচ্ছে 4x³ প্লাস 27y² = 0। 4x³ প্লাস 27y² = 0। সো ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, যে সমস্ত প্রবলেমগুলোতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো না সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে কষে দেখতে হবে। তাহলে সিঙ্গুলার সলিউশন কি করে বের করতে হয় তার একটা ধারণা পেয়ে গেলে। ঠিক একই রকম আরও কিছু প্রবলেম আছে। 2 dice are rolled simultaneously, the probability of getting 10, তাহলে 10 পাওয়ার সম্ভাবনা কত? পারা যাবে? এটা সহজেই মনে হচ্ছে পারা যাবে, একদম ইমিডিয়েটলি পারা যাবে মনে হচ্ছে। ইয়েস অর নো? কি করে ইমিডিয়েটলি পাওয়া যাচ্ছে? দুটো ডাই, তাহলে নিচে হচ্ছে 36, নিচে 36, আর গেটিং 10, তাহলে 10 পেতে গেলে কি করতে হবে? 5,5 আসতে পারে, 4,6 আসতে পারে, 6,4 আসতে পারে, আর 10, আর কোন পসিবিলিটিতে 10 আসবে? আমার তো মনে হচ্ছে আর কোনো 10 আসবে না। ইয়েস অর নো? তাহলে 3/36, 1/12। ঠিক আছে রে বাবা, ইয়েস অর নো? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? পেরেছো এগুলো? কিছু কিছু পেরেছো তাই তো? না স্যার, করেছে ওটা। বলছে যে দ্য ইকুয়েশন দিস ওয়ান রিপ্রেজেন্ট এ, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে? প্যারাবোলা। প্যারাবোলা হবে এটা? স্যার প্রবাবিলিটির হবে, স্যারটা আমাদের প্রবাবিলিটির হবে। প্রবাবিলিটি অফ একের বারো, একের বারো। 1/12। আচ্ছা, এটা প্যারাবোলা হবে তো নাকি? প্যারাবোলাস। 2 dice 2 রাইসটা তো বললাম রে বাবা, 3/16, 3/36। 10 ফেজ কিসের জন্য পড়বে? 5, 5, 4, 6 আর 6, 4, তিনটে ফেজের জন্য পড়বে। এটা মানে প্যারাবোলাস, এটা প্যারাবোলাসই হয়, এটাকে ফর্ম কি বলে? প্যারাবোলাস টাইপের। নাম্বার অফ রুট, এটা পরিচিত একটা প্রবলেম, একবার একটু দেখে নিও। মাইকটা বন্ধ করো, দেবা মাইক বন্ধ করো, মিউট করো। আচ্ছা, এটা এই প্রবলেমটা বলছে যে ইকুয়াল রুট থাকার কন্ডিশন, একবার একটু দেখে টেকে নিও। আর পারলাম না, আর পারলাম না। 33 নম্বরের অ্যানসারটা একটু বলে দেন। 33, দ্য নাম্বার অফ রুটস অফ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনের রুট কতগুলো থাকবে? কটা থাকবে? 4টে? চারটে স্যার। 4টে থাকবে।
কারণ মডুলাস এক্স আছে, তাহলে মড রাখা যাবে না। মড না রাখতে চাইলে তাহলে একে তোমাকে এইভাবে লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 12 আর 7 ইন্টু মড এক্স, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে হোল স্কোয়ার, এটা 4 ডিগ্রি ইকুয়েশন হয়ে গেছে। না স্যার এটা mod x এর স্কয়ার হিসেবে বের করে mod x এর স্কয়ার মাইনাস 7 mod x আর mod x টা বের করে দাও, তারপরে এখান থেকে x এর হবে। হ্যাঁ সেটাও করতে পারো। তাহলে মড এক্স এর, ও বলছে যে আরেকটা টেকনিক আছে, এটাকে মড এক্স তার স্কোয়ার লিখবো, মাইনাস 7 ইন্টু মড এক্স, তাহলে মড এক্স এর কটা মান আছে? দুটো। তাহলে মড এক্স এর মান যদি দুটো থাকে তাহলে প্লাস এক্স এর মান কটা থাকবে? প্লাস মাইনাস, তার মানে দুটো 4টে থাকবে, তাহলে 4টে ভ্যালু থাকবে। এটা পরিচিত একটা প্রবলেম। নীল পটের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইগুলো অন্তত পেরে যাওয়া উচিত ছিল। রুট যদি হয় তাহলে কি হবে, এই অঙ্কটা পারা উচিত, এই অঙ্কটাও পারা উচিত, মানে পরের দিকে প্রবলেমগুলো অতটা কঠিন নয়, এটাও পারা উচিত। এটা তো আমি একদম ডেফিনেটলি পেরে যাবে। ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেটা পেরে যাবে। বেশ কিছু প্রবলেম আছে সেগুলো পেরে যাওয়া উচিত, কিন্তু আমি বললাম না যে মানে কত প্রবলেম নিয়ে ঘাটাবো, এত কিছু আছে যে পারলাম না। প্রয়োজনে যদি আমি আরেকটু টাইম পাই পরের দিন আবার পরের কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করব। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা এই কোশ্চেনগুলো ডিসকাস করব, প্লাস 11-12 যে পরীক্ষা যেগুলো এসেছিলো সেইগুলো নিয়েও ডিসকাস করব। ক্লিয়ার রে বাবা? চলো ছেড়ে দিলাম।